বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। 23শে জানুয়ারি, 23শে জুন, যিনি 1947 সালের 20 জুন আমাদেরকে ভারতভুক্তি ঘটিয়েছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজ আত্মবলিদান দিবস। আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিধেয়ী আত্মাকে প্রণাম জানাই এবং তার যে স্লোগান ছিল এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান, তাকে শ্রদ্ধা রেখে যে 370 এবং 35 এর বিরুদ্ধে তার লড়াই ছিল, যা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই কালা কানুন থেকে দেশ মুক্তি পেয়েছে, তাকে স্মরণ করে তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লবিব সব সম্পদ খোয়ায়ে, মৃত্যুরে লব অমৃত করিয়া তোমারও চরণ ছোঁয়ায়ে। ভারতীয় সংবিধানের 176 নম্বর অনুচ্ছেদ অনুসারে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশনে পরম সম্মানীয় রাজ্যপাল RN রবি মহোদয় যে ভাষণ এখানে রেখেছেন, তাকে ধন্যবাদ জ্ঞাপন করে মাননীয় বিধায়ক অম্লান ভাদুড়ী প্রস্তাবিত ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব, যাকে সমর্থন করেছেন মাননীয় বিধায়ক শ্রীমতী চন্দনা বাউরি, তাকে পূর্ণ সমর্থন জানিয়ে বিরোধীদের এবং বিরোধী দলনেতার যে অভিযোগ, তার উত্তর দেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। আমরা সারাদিন ব্যাপী এই আলোচনায় অংশগ্রহণ করেছি। 6 ঘন্টা ধরে আলোচনা হয়েছে। প্রায় 3 ঘন্টা বিরোধী দলের সদস্যরা পেয়েছেন এবং একাধিক দল, যারা একজন বা দুজন মেম্বার এসেছেন, তারাও অনেক সুযোগ পেয়েছেন। এই মুহূর্তে কিছুক্ষণ আগে কলকাতা জুড়ে ঝড়ের ব্যাপক তাণ্ডব হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা প্রশাসনের লোকরাও দেখছে, কিন্তু আমরা ভিতরে রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপরে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের মোটা মোটা যে বিষয়গুলো এসেছে, এটাকে যদি সংক্ষিপ্ত করা যায় তাহলে দেখা যাবে তারা প্রথম অভিযোগ করেছেন যে তারা আক্রান্ত। মূলত যে দল 15 বছর রাজত্ব করেছেন, তাদের সদস্যরা, বিরোধী দলনেতা সহ, তারা বলেছেন খাপ পঞ্চায়েত, ক্যাঙ্গারু কোর্ট, মিথ্যা মামলা এবং রিলিফের মাল তারা এমসিসি থাকার জন্য বিতরণ করেননি, আর হেরে যাওয়ার পরে ফেরত দিতেও পারেননি। আমি মাননীয় বিরোধী দলনেতাকে একটা হিসাব দেব। সেই হিসাবটা আপনাকে নিতে হবে। 21-এর সঙ্গে একটু কম্পেয়ার করতে হবে। 21-এ কি কি করেছিলেন আপনারা, তার আগের কথায় আমি নাইবা গেলাম। 21-এ এই রাজনীতি ছিল না আখরুজ্জামান সাহেব। হার জিত আছে, আপনিও কংগ্রেসে ছিলেন।
আপনি অনেক পরে এসেছেন, এবং সেটাও এসেছিলেন তখন শাসকের স্বাদ নেওয়ার জন্য। আমি আপনাকে হিসাবটা দেখাচ্ছি যে অত্যাচার আপনারা করেছেন 21-এ, এই অত্যাচার কোন সভ্য দেশে হয় না। আপনারা কাউন্টিং হলের মধ্যে মানস সাহা, মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী, তাকে আপনারা খুন করেছেন কাউন্টিং হলের মধ্যে। আপনারা 1 লক্ষের বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঘরছাড়া করেছেন। আপনারা হিসাবটা শুধু দেখলে অবাক হয়ে যাবেন যে পশ্চিমবঙ্গে কি ধরনের অত্যাচার আপনারা করেছেন। এবারে মোট 21-এ এফআইআর হয়েছিল প্রায় 2000-এর কাছাকাছি থানাতে। আমি পরের এফআইআর গুলো বাদ দিলাম। 1100 এন্ট্রি করেছেন, বাকি এফআইআর এন্ট্রি করেননি। মৃত্যুর সংখ্যা 57, আর এবারে অভিযোগ দিয়েছেন মাত্র 219টা। আর পশ্চিমবঙ্গের পুলিশ এফআইআর করেছে, মোটো এফআইআর নিয়ে 262। আপনাদের আগে ক্ষমা চাওয়া উচিত যে কাজটা আপনারা করেছেন। একজন সদস্য কালীগঞ্জের, তিনি অনেক বক্তব্য রাখছিলেন। আমি তো ধন্যবাদ জানাবো অধ্যক্ষকে যে তিনি মেড ইন স্পিচ পুরোটাই ওনাকে পড়তে দিয়েছেন। আমার মনে হয়েছে মাননীয় সদস্য ওটা নিজের কথা বলেননি, কেউ একটা বানিয়ে লিখে দিয়েছেন। তা আপনার তামান্নার কথা বললেন না কেন? আপনি যেদিন উপনির্বাচনে জিতেছিলেন, আপনার বাহিনী 6 বছরের ছোট্ট শিশু তামান্নাকে খুন করেছিল। তার মা বিচার পায়নি, আমার অফিসে ওয়েট করছে। আমি ডেকেছিলাম 4টের সময়। আপনাদের কাছ থেকে এগুলো শুনতে হবে। আপনি বলছেন গণতন্ত্রের কথা, আমাদের ডাকতেন আপনারা। মুখ্যমন্ত্রী মন্ত্রী তো দূরের কথা, আপনারা ভয়ে থরথর করে কাঁপতেন। মন্ত্রীরা এই মনে হয় দেখে ফেললো। আরে আমরা তো প্রথম দিন থেকে এমএলএদের ডাকছি, কথা বলছি, আমাদের কর্মীরা রেগেও যাচ্ছে। আমরা এই প্র্যাকটিসে বিশ্বাস করি না। আমরা মনে করি সংবিধান অনুযায়ী চলতে হবে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং এ আপনাদের ডাকা হচ্ছে, কথা হচ্ছে। গতকাল বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আপনাদের এমএলএদেরও কিছু প্রস্তাবকে গুরুত্ব দিয়েছেন। আপনারা 5 বছর কি করেছেন? আমাকে কতবার বের করেছেন হাউস থেকে? 5 বার বের করেছেন। 11.5 মাস বাইরে রেখেছেন। আমি ওখান থেকে দাঁড়ালেই এই বোনেরা সব সামনে এগিয়ে যেতেন, বোনেদের ঢাল তৈরি করা হতো।
কত মামলা করেছেন আমার নামে? বিরোধী দলনেতা এলপি ঋতব্রত ব্যানার্জি, আপনার নামে কটা মামলা হয়েছে? টোটাল মামলা হয়েছে আমার নামে 102। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোয়াশ করার পরে ভবানীপুর নন্দীগ্রামের নির্বাচনী হলফনামায় আমার মামলার সংখ্যা দিতে হয়েছে 35। আপনাদের কাছ থেকে জ্ঞান শুনবো? আমরা এখনো বলি কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল।
তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। নাম বলুন।